মাউসি অধিদপ্তর যদি ভুল থাকে এবং মাউসি অধিদপ্তর ওকে লেখা থাকে এবং আপনার কী ভুল থাকলে আপনাদের ফাইলের সাথে কী কাগজপত্র প্রয়োজন হবে এবং আপনাকে পরবর্তীতে কী হার্ড কপি জমা দিতে হবে সব কিছু নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা থাকছে। আসসালামু আলাইকুম, আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের থেকে গত 4 এবং 5 তারিখে ইএফটি সংশোধনের 2টি চিঠি প্রকাশ করেছিল। অনেকেই চিঠি নিয়ে অনেক রকম মন্তব্য করছেন। আজকে চিঠিতে আমরা বিস্তারিতভাবে আপনার চিঠি দুটি নিয়ে আমরা আলোচনা করব এবং আপনার ভুলভ্রান্তিগুলো আমরা এই চিঠির মাধ্যমে আপনাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আপনার হাতে একটি স্মার্টফোন থাকলে অবশ্যই মাউসি অধিদপ্তর লিখে আপনার একটি গুগল ব্রাউজারে যাবেন, সেখানে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর লিখবেন এবং শর্ট ফর্ম মাউসি লিখতে পারেন। লেখার পরবর্তী আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখান থেকে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল সার্ভারটি দেখাবে। এরপরে আমাদের একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের সামনে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মূল অফিসিয়াল সার্ভারটি চলে আসবে। এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করে আসলে আপনাদেরকে নোটিশ বোর্ড দেখতে পাবো, যেখান থেকে আমাদের ইএফটি তথ্য সংশোধন সহ সকল আপডেট ভিডিও এবং আমাদের সব কিছু নিয়ে এখানে নোটিশ বোর্ডে এখানে তারা প্রকাশ করবে এবং সকলের উপরে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের নোটিশ বোর্ডে চলে আসব। তো আমাদের এই চিঠিটা প্রকাশ হয়েছিল গত 5 তারিখ। এই 5 তারিখে 2টি চিঠি প্রকাশ হয়েছিল, সেটি হচ্ছে সিরিয়াল নাম্বার 3 এবং 4-এ রয়েছে। তো মূলত আমরা এই 2টি চিঠি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই চিঠিতে বিস্তারিতভাবে দেখতে আপনাদের এই যে ইএফটি তথ্য সংক্রান্ত মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলে ইএফটি তথ্য প্রদান সংক্রান্ত এই হেডিংয়ে একটি নোটিশ প্রকাশ করেছে। এটি দেখার জন্য আমাদের পিডিএফ চিহ্নের উপরে আমাদের একটি ক্লিক করতে হবে। পিডিএফ চিহ্নের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকমই ইন্টারফেস শো করবে, যেখান থেকে এই পিডিএফটি আপনাদের ফোনে কিসের মাধ্যমে দেখাবে সেটি আপনাদের ওপেন করতে হবে। তো ওপেন করার মাধ্যমে আমাদের সামনে যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের এই চিঠিটি শো করবে। এই চিঠিতে বিস্তারিতভাবে তারা কী বলেছে আমরা একটু আলোচনা করি এবং ভিডিওর শেষে তার পরবর্তী নিচের চিঠি নিয়ে বিস্তারিতটি আলোচনা করব। অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে একটি লাইক প্রেস করে পরবর্তী অংশটি কন্টিনিউ করবেন। তো চলে আসলাম আমাদের মূল ভিডিওতে। এখানে আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকার হিসাব শাখা থেকে একটি 4 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে তারা একটি নোটিশ প্রকাশিত করেছে। এই নোটিশটি সূত্র 3 মার্চ 2025 তারিখের সূত্র নং থেকে নেওয়া হয়েছে। এখানে তারা বলেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণ সংক্রান্ত ভিতরে বিস্তারিতভাবে তারা বলেছে, উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যে সকল শিক্ষক কর্মচারী নতুন এমপিও আবেদন অনুমোদন হয়েছে এবং জানুয়ারি 2025 মাসের এমপিওর তথ্য প্রক্রিয়াকরণ করে ইন্ডেক্স প্রদান করা হয়েছে, তাদেরকে আগামী 8/3/2025 তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে এমপিও ইএফটি মডিউলের ইএফটিতে এমপিওর অর্থ প্রেরণের লক্ষ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যদিও 8/3/2025 তারিখটি পার হয়ে গেছে এবং আমাদের এই ভিডিওটি তৈরি করার একমাত্র কারণ হচ্ছে আপনাদের কমেন্টে আপনারা অনেক রকম প্রশ্ন করছেন, যে প্রশ্নকে সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য আমরা সেই ইতিপূর্বের এই চিঠিটা নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করছি। আপনারা যারা এটি সেন্ড করেছেন এবং পরবর্তীতে কী করবেন সেটিও আমরা বিস্তারিতভাবে বলছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। এছাড়াও তারা বলেছে যে সকল শিক্ষক কর্মচারী জানুয়ারি 2025 মাসের ট্রান্সফার অপশনের মাধ্যমে নতুনভাবে এমপিওর ভুক্ত অথবা রিট এমপিও হয়েছেন, অর্থাৎ ডিসেম্বর মাসের 2024 মাসের এমপিওতে নাম ছিল না কিন্তু জানুয়ারি মাসের 2025 মাসে এমপিওতে তাদের নাম এসেছে, তাদেরকে এমপিও শিট মডিউলের অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রেরণ করতে হবে। অর্থাৎ এখানে কি বলেছে আপনারা আরেকবার আমি পড়ছি, দেখেন, যে সকল শিক্ষক কর্মচারী জানুয়ারি 2025 মাসের ট্রান্সফার অপশনের মাধ্যমে নতুনভাবে এমপিওভুক্ত হয়েছেন, অর্থাৎ যারা জানুয়ারি মাসে বেতনভুক্ত হয়েছেন, ইন্ডেক্স হয়েছে, তাদের আপনাদের ডিসেম্বর 2024 মাসে এমপিওতে নাম আপনাদের ছিল না কিন্তু জানুয়ারি 2025 আপনাদের নামটি এসেছে, এমপিওভুক্ত হয়েছেন, তাদেরকে এমপিও ইএফটি মডিউলে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রেরণ করতে হবে। বুঝেছেন? এখানে যারা আপনাদের ডিসেম্বরে নাম ছিল না, জানুয়ারিতে আপনারা বেতনভুক্ত হয়েছেন, তাদের ইএফটি অনলাইন মডিউলে আপনাদের প্রয়োজনীয় তথ্য সেখানে পূরণ করতে হবে। তার পরবর্তীতে তারা বলছে অনেক শিক্ষক কর্মচারী ইএফটির তথ্য প্রদানকালে ভুল এন্ট্রি করার কারণে
আইবাস প্লাস প্লাস হতে ভ্যালিডেশন সঠিক না হওয়ায় অর্থ প্রেরণ করা যায়নি। তাদের ইএফটির তথ্য এন্ট্রি প্যানেলে এডিট অপশন চালু করা হয়েছে। তাদেরকে বর্ণিত সময়ের মধ্যে পুনরায় সঠিক তথ্য প্রদান করার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ আপনারা যারা ভুল তথ্য প্রদান করে ফেলেছেন, যেমন আপনার এমপিও শিটে নাম ভুল, আপনার জন্ম তারিখ ভুল, আপনার বিভিন্ন রকম সমস্যা রয়েছে, যে সমস্যার কারণে আপনাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধাপে বেতন এসেছে, তার মধ্যেও যাদের একদম গুরুতর সমস্যা, যাদের এখন পর্যন্ত বেতন আসেইনি, যাদের বেতনটি প্রদান করা কোনোভাবেই সম্ভব হয়নি, তাদের কিন্তু আমরা গত 2টি ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা ফাইলটি এই এডিট অপশনটি খুঁজে পাবেন, কিভাবে আপনারা সেই এডিট অপশনটি দেখবেন, সে সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিতভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছি। আপনারা যদি সেই ভিডিওটি মিস করে থাকেন, আমাদের চ্যানেলে প্রবেশ করে সেই 2টি ভিডিও দেখে আসেন, তাহলে আপনার হাতে এটি পরিষ্কার হয়ে যাবে। তো এখানে তারা বলেছে যে যাদের এই সমস্যা হয়েছে তাদের ইএফটির তথ্য প্যানেলে এডিট অপশন চালু করে দিয়েছে, তাদেরকে বর্ণিত সময়ের মধ্যে পুনরায় সঠিক তথ্য প্রদান করার জন্য তারা অনুরোধ জানিয়েছে। এর পরবর্তীতে এমপিও ইএফটি মডিউলের তথ্য প্রেরণের পর ডাউনলোডকৃত হার্ড কপি ও নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক এবং মাধ্যমিক ক্ষেত্রে উপজেলা, থানা, মাধ্যমিক কর্মকর্তার জমা দপ্তরের জন্য প্রেরণের জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ তারা কি বলছে দেখুন, এমপিও ইএফটি মডিউলের তথ্য প্রেরণের পর ডাউনলোডকৃত হার্ড কপি, অর্থাৎ গত ভিডিওতে বলেছিলাম যে হার্ড কপিটি জমা দিতে হবে। অনেকে অনেক রকম তথ্য করছিলেন, যে অনেকে বলছেন উপজেলা জমা দিতে হবে, আপনি কেন আঞ্চলিক অফিস বলছেন। তো এই চিঠিতে কিন্তু বিস্তারিতভাবে বলা আছে, আপনি একটু দেখে নেন। এখানে তারা বলেছে কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক এবং স্কুলের ক্ষেত্রে উপজেলা অথবা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, অর্থাৎ আপনার যে উপজেলায় মাধ্যমিক কর্মকর্তা রয়েছে তার কাছে আপনি জমা দিবেন স্কুলের ক্ষেত্রে, এবং কলেজের ক্ষেত্রে জমা দিবেন আঞ্চলিক পরিচালকের ক্ষেত্রে। অর্থাৎ আপনার গত ভিডিওর সেই সমস্যা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন কিনা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এর পরবর্তীতে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক অনলাইনে প্রেরিত তথ্য ও দাখিলকৃত হার্ড কপি ডকুমেন্ট যাচাই করে উপজেলা অথবা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে গণপরিবর্তী কার্যক্রমের জন্য 10/3/2025 তারিখের মধ্যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন। অর্থাৎ তারা কি বলছে দেখুন, এখানে কিন্তু পরবর্তী কার্যক্রম আপনারা যে প্রেরণ করবেন তারা 10/3/25 তারিখের ক্ষেত্রে সে ফাইলটি পরিদর্শন করে তারা সাবমিট করে দিবেন পরবর্তী কার্যক্রমের জন্য। এর পরবর্তীতে তারা বলছে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দাখিলকৃত হার্ড কপি ডকুমেন্ট উপজেলা, থানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে নিজ নিজ দপ্তরে সংরক্ষণ করবেন। অর্থাৎ আপনারা যে ফাইলটি জমা দিবেন সেই ফাইলটি স্কুলের ক্ষেত্রে আপনাদের মাধ্যমিক বা থানা শিক্ষা কর্মকর্তা অথবা কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক নিজ নিজ দপ্তরে ফাইলটি সংরক্ষণ করতে হবে। তো সংরক্ষণের জন্য তারা এর সাথে কিন্তু আরও একটি সংযুক্তি দিয়েছে। সেই সংযুক্তিটি কী দিয়েছে আমরা পরবর্তীতে দেখছি। এটা হলো তাদের নির্দেশিকাতে তারা বলেছে মাধ্যমিক উচ্চশিক্ষার অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ, এমপিও, শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ আইবাস প্লাসের মাধ্যমে ইএফটিতে প্রেরণের লক্ষ্য তথ্য প্রদান ও যাচাই সংক্রান্তর জন্য তারা একটা নির্দেশিকা দিয়েছে। সেখানে তারা বলেছে জাতীয় পরিচয়পত্র এনআইডি এন্ট্রির ক্ষেত্রে শুধুমাত্র 10 বা 17 ডিজিট গ্রহণযোগ্য হবে, 13 ডিজিট কোনোভাবে গ্রহণযোগ্যতা পাবে না। আমরা জানি 13 ডিজিটের আগে আপনাদের জন্মসালটি যোগ করে নিতে হবে, তাহলে এটি 17 ডিজিট হবে। এর পরবর্তীতে বলছে শিক্ষক কর্মচারীর নাম, জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র এনআইডি অনুযায়ী এন্ট্রি দিতে হবে। অর্থাৎ সংশোধনের ক্ষেত্রে আপনাদের শিক্ষক কর্মচারীর নাম, জন্ম তারিখ আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবে এন্ট্রি দিতে হবে। ভুল থাকলে এনআইডি কার্ড সংশোধন করে এন্ট্রি দিতে হবে। মোবাইল নম্বর নিজ জাতীয় পরিচয়পত্র এনআইডি দ্বারা নিবন্ধিত ও রেজিস্ট্রেশন করা থাকতে হবে। অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন সেটি কিন্তু আপনার এনআইডি দ্বারা ভেরিফাইকৃত হতে হবে। বর্তমানে প্রতিষ্ঠানে এমপিওর অর্থ যে ব্যাংক বা ও শাখায় জমা হয়েছে সেই ব্যাংক ও শাখার রাউটিং নম্বর, ব্যাংক হিসাব নম্বর অবশ্যই দিতে হবে। ব্যাংক হিসাব নম্বর অবশ্যই 13 অথবা 17 ডিজিটের হতে হবে।
অনেকের এমপিও শিটে ব্যাংক হিসাব নম্বর কিন্তু ছোট করে আছে, 13 ডিজিট বা 17 ডিজিট সংখ্যা নাই, তারা অবশ্যই 13 এবং 17 ডিজিট প্রদান করবেন। ব্যাংক হিসাব নাম এন্ট্রির ক্ষেত্রে শুধু ইংরেজির বড় অক্ষরের এ থেকে জেড লেখা হবে, অর্থাৎ এখানে আপনাদের বড় অক্ষরে লিখতে হবে ইংরেজিতে। এখানে কোনো রকম দাড়ি, কমা, ফুল স্টপ কোনো কিছু ব্যবহার করা যাবে না। এরপরে হার্ড কপি ডকুমেন্টের সাথে আপনাদের জমা দিতে হবে। প্রতিষ্ঠান প্রদান করা নিম্নে উল্লেখিত হার্ড কপি ডকুমেন্ট উপজেলা থানার শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে, আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে এই কার্যালয়ে জমা দিবেন। অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রতিষ্ঠানের রিপোর্ট, অর্থাৎ আপনারা যে অনলাইন থেকে পিডিএফ চিহ্ন রয়েছে সেই পিডিএফ চিহ্ন থেকে যে পিডিএফটি পাবেন সেটি ডাউনলোড করে এর সাথে দিবেন। সকল কর্মকর্তার, শিক্ষক, কর্মচারীর স্বাক্ষর সহ সেখানে নিচে দেখবেন আপনাদের স্বাক্ষরের একটি অপশন রয়েছে, সেখানে আপনি স্বাক্ষর করে দিবেন। এর পরবর্তীতে অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রত্যেক শিক্ষক কর্মচারীর পৃথক পৃথক রিপোর্ট, সেই রিপোর্টটি অবশ্যই তাদের স্বাক্ষর সহ হতে হবে। এর পরবর্তীতে শিক্ষক কর্মচারী জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডির ফটোকপি, সেটি আপনার প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক সত্যায়িত করে নেবেন। এর পরবর্তীতে শিক্ষক কর্মচারী ব্যাংক চেকের কভার পাতার ফটোকপি, সেই আপনাদের চেক যে অনলাইন চেকে রয়েছে সেই চেকের কভার পাতার ফটোকপিটি আপনারা দিবেন। এবং নাম সংশোধন হলে যদি আপনার সেটি না হয় সেক্ষেত্রে আমরা স্টেটমেন্টটি এর সাথে অ্যাটাচ করে সত্যায়িত করে দিবেন প্রতিষ্ঠান প্রধানের। নিচে তারা একটি নোট দিয়েছে, সেখানে তারা বলছে স্কুলের শিক্ষক কর্মচারী হার্ড কপি ডকুমেন্ট সংশ্লিষ্ট উপজেলা থানা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে জমা দিবেন। কলেজের ক্ষেত্রে শিক্ষক কর্মচারী হার্ড কপির ডকুমেন্ট সংশ্লিষ্ট অঞ্চলের পরিচালকের কার্যালয়ে জমা দিবেন। বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে স্কুল অংশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারী হার্ড কপির ডকুমেন্ট সংশ্লিষ্ট উপজেলা অথবা থানা শিক্ষা কর্মকর্তার কার্যালয় এবং কলেজের অংশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারী হার্ড কপির ডকুমেন্ট সংশ্লিষ্ট অঞ্চলের পরিচালকের কার্যালয়ে জমা দিতে হবে। তো মূলত এই ছিল এই চিঠির বিস্তারিত। এর পরবর্তী তারা আরও একটি চিঠি প্রকাশ করেছে, সেই চিঠিতে তারা কি বলছে আমরা চলে যাচ্ছি পরবর্তী সেই চিঠিতে। এর পরবর্তীতে দ্বিতীয় চিঠিতে তারা কি প্রকাশ করেছে দেখুন। এই চিঠিটিও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকায় এই চিঠিটি 5 মার্চ 2025 খ্রিস্ট তারিখে তারা প্রকাশ করেছিল। এই চিঠিতে তারা কি বলছে দেখুন। এই চিঠিতে তারা বলছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণ সময় পুনর্নির্ধারণ সংক্রান্ত, অর্থাৎ এখানে তারা বিস্তারিতভাবে বলেছে। আমরা বিস্তারিতভাবে বলি, তারপরে আমরা বলছি। এখানে তারা বলেছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সূত্রোত্তর স্মারকপত্রের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণ করার জন্য প্রয়োজনীয় এমপিওর শিটের তথ্য সংশোধন অনলাইনে এমপিও আবেদনের শিডিউলের বাইরে নিম্নে বর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পাদন করার জন্য অঞ্চলের পরিচালক কলেজ, উপপরিচালক মাধ্যমিক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণকে পত্র দেওয়া হয়। নিম্নে বর্ণিত শিডিউল মোতাবেক সংশোধনের কার্যক্রম সম্পাদন করার জন্য অঞ্চলের পরিচালক কলেজ, উপপরিচালক মাধ্যমিক এবং জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা শিক্ষা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এখানে তারা কি বলেছে, আপনারা কনফিউজড প্রকাশ করছেন যে 20 তারিখ ফাইল পাঠানোর ডেট আছে। আসলে 20 তারিখ ইএফটির তথ্য আপডেটের ডেট নেই। এখানে তারা বলেছে আপনাদের যে ইএমআইএস দপ্তরে আমরা যে বেতনের ফাইল পাঠাতাম যেভাবে, বা বকেয়ার ফাইল যেভাবে পাঠাতাম, সে অথবা আপনার নাম ভুলের ফাইল পাঠাতাম, জন্ম তারিখ ভুলের ফাইল পাঠাতাম, আপনাদের নাম সংশোধনের ফাইল পাঠাতাম। এখানে হচ্ছে প্রতি মাসের যে আগে ছিল 8 তারিখ, 8 তারিখের মধ্যে আপনাদের জোর মাসের যে 8 তারিখ ছিল, যেখানে আপনাদের এই ইএমআইএসে আমরা ফাইল প্রেরণ করতাম, সেখানে এই 8 তারিখের মধ্যে আপনাদের ফাইলের এত পরিমাণে জটিলতা সৃষ্টি হয়, যেখানে আপনাদের এবার 6 তারিখ ডেট ছিল, সেখান থেকে আপনাদের ফাইলের সার্ভারটি পর্যন্ত ওপেন হচ্ছিল না, যার কারণে এই ডেটটি তারা বাড়িয়েছিল গত 5 তারিখে। তো এই ডেটটি বাড়ানোর মূলত এখানে আপনারা ইএফটিতে সংশোধন করতে হবে। এটি কিন্তু সেই তো চিঠি নয়, এই চিঠিটি আপনার এমপিও শিটের তথ্য সংশোধনের জন্য যে ফাইল প্রেরণ করবেন সেই ফাইল প্রেরণের ডেট দিয়েছে তারা 20 তারিখ।
আপনারা ক্লিয়ার হয়েছেন? যদি ক্লিয়ার না হন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার প্রশ্নোত্তর উত্তর দেওয়ার আমরা যথাযথ চেষ্টা করব। এবং আমাদের ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই আমাদের ভিডিওটি একটি সুন্দর কমেন্ট করে যাবেন এবং লাইক প্রেস করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং এর পরবর্তীতে ডেটের ক্ষেত্রে তারা কি বলছে দেখুন। ডেটের ক্ষেত্রে তারা বলছে স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ 20/3/2025, উপজেলা হতে অগ্রহায়ণের সর্বশেষ তারিখ 30/3/25, জেলা হতে অগ্রহায়ণের সর্বশেষ তারিখ 10/4/25, আঞ্চলিক উপপরিচালক হতে অগ্রহায়ণের সর্বশেষ তারিখ 20/4/25, মাউসী অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ 27/4/25। এই ছিল স্কুলের ক্ষেত্রে। এবং কলেজে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ 20/3/25, আঞ্চলিক পরিচালক হতে অগ্রহায়ণের সর্বশেষ তারিখ 20/4/25, মাধ্যমিক অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ 27/4/25। এই ছিল মূলত আপনাদের ডেট নিয়ে ভিডিওটি মোহাম্মদ শাহজাহান উপপরিচালক এখান থেকে প্রকাশ করেছেন। তো এই ছিল আপনাদের দুইটি সিটির বিস্তারিত আলোচনা। আপনারা ভিডিও আপলোড করলে অনেক উল্টাপাল্টা কমেন্ট করেন যে কেন ভাই এখানে আপনারা দিয়েছেন বলেছে উপজেলা জমা দিতে, আপনি কেন বলছেন উপপরিচালক জমা দিতে। আসলে আপনার বিষয়টি যদি না জানা থাকে আমাদের কমেন্ট করতে পারেন। উল্টাপাল্টা কমেন্ট করে অযথা আমাদের বিব্রত পরিস্থিতিতে ফেলবেন না। আমরা সবসময় আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। তো আজকের ভিডিওটি আমরা আপনাদের এই বিব্রত মন্তব্যের কারণে তৈরি করলাম। তো এই ভিডিওটি আপনাদের অবশ্যই উপকারে আসবে, কেননা এই চিঠি দুইটি আপনাদের জানা অবশ্যই জরুরি। এবং অনেকে এই চিঠি সম্পর্কে অনেক রকম মন্তব্য প্রকাশ করছেন। তো অবশ্যই আশা করছি এই ভিডিওটি দেখার পরে আপনাদের এরকম চিন্তাভাবনা দূর হয়ে যাবে এবং সঠিকভাবে আপনারা বুঝতে পেরেছেন। আরও যদি বিস্তারিতভাবে প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন।